অনেকেই মনে করে যে আমি আসলে 9টা 5টা ডিউটি করতে চাই না। আমি বলবো তাদেরকে ব্যবসায় আসার দরকার নাই। উদ্যোক্তা হতে হলে আসলে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলির লাইফস্টাইলটাকে মাথায় রেখে ডিজাইন করি। মার্কেটে ডিমান্ড ছিল, বাট ওই ডিমান্ডটা ফুলফিল করার মতো কোয়ালিফাইড কোম্পানি তখন ছিল না। একজন আর্কিটেক্ট নিয়ে শুরু করেছি, এখন আমাদের কোম্পানিতে 22 জন আর্কিটেক্ট। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টাইমসের সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট টাইমসে। আর আমি ত্রিনা তো আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজকে কর্পোরেট টাইমসে আমরা এমন একজন অতিথিকে পেয়েছি যার বিজনেসের বিষয়টাই খুবই নান্দনিক, খুবই সুন্দর, তা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। আর আমাদের সাথে কর্পোরেট টাইমসে অতিথি হিসেবে আছেন স্বনামধন্য বিজনেসম্যান মারুফ লিয়াকত। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্টেরিয়র স্টুডিওতে আসার জন্য। আপনার বিজনেসের বিষয়টা যে ইন্টেরিয়র ডিজাইন বেছে নিয়েছেন, যদিও আপনি ইন্টেরিয়র ডিজাইনার নন, সেটার কারণটা কি? খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের মধ্যে অনেকেরই মিসকনসেপশনটা আছে, ইন্টেরিয়র ডিজাইন মানেই হচ্ছে শুধুমাত্র নান্দনিকতা। ডেফিনেটলি নান্দনিকতা একটা পার্ট, তার থেকেও মুখ্য যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে অন্যতম প্রধান পার্ট হচ্ছে ফাংশনালিটি। দ্বিতীয় প্রধান পার্ট হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে যাতে আমরা ইজি করতে পারি, এবং 3 নম্বর পার্টে চলে আসে নান্দনিকতা। সো মূলত এই 3টা পার্টের কম্বিনেশনে পুরো একটা ইন্টেরিয়র ডিজাইন আমরা করে থাকি। আমরা যেটা বললাম যে আমার ঘর বা আমার বাসা যেখানে আমি থাকছি, এখানে আসলে সাজানোর কতটা প্রয়োজনীয়তা আছে, সাজানোর থেকে বেশি প্রয়োজনীয়তা আছে হলো আমার বাসাটা কতটা ফাংশনাল। আমরা ইন্টেরিয়র স্টুডিও যেটা অলওয়েজ প্রায়োরিটি দিয়ে থাকি, বাসাটাকে ফাংশনালিটি এনহ্যান্স করার ট্রাই করি। লেটস আপনার 1000 স্কয়ার ফিটের একটা বাসা আছে, সো এই 1000 স্কয়ার ফিটের বাসাটাকে আমরা সর্বোচ্চ কিভাবে ব্যবহার করতে পারি এবং আমাদের লাইফস্টাইল অনুযায়ী বাসাটাকে কিভাবে ফাংশনালিটি তৈরি করতে পারি, এতে করে যেটা হয় আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাওয়া সম্ভব। আমরা এই 1000 স্কয়ার ফিটের বাসাটাকে প্রপারলি ফাংশনালিটি এনহ্যান্স করতে পারি, তাহলে অ্যাস্থেটিক বিউটি থাকলো, এট দ্য সেম টাইম আমার বাসাটা কিন্তু সাজানো গোছানো থাকবে, সো দ্যাট বাসায় যখন আমি ঢুকবো সারাদিনের কর্মব্যস্ততার পরে, তখন আমাকে ফ্রেশ লাগবে, রিফ্রেশ মনে হবে, এবং আমি আমার হাতের কাছে গোছানো সবকিছু পাবো। তো এই সবকিছু মিলিয়ে আমরা আসলে একটা স্পেসকে ডিজাইন করে থাকি, এবং প্রত্যেকটা স্পেস প্রত্যেকটা ফ্যামিলির জন্য ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা হয়। আপনার বাসা এবং আমার বাসার ফাংশনালিটি কখনোই এক হবে না, বিকজ আপনার লাইফস্টাইল একরকম, আমার লাইফস্টাইল একরকম, আরেকজনের লাইফস্টাইল একরকম। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে লাইফস্টাইল অনুযায়ী আপনারা তাহলে ডিজাইন করেন? আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলির লাইফস্টাইলটাকে মাথায় রেখে ডিজাইন করি, এবং আরেকটা জিনিসকে আমরা অত্যন্ত এমফাসাইজ করি, সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা এমন ভাবে করি যাতে করে বাসার মানুষের ফ্যামিলি বন্ডিংটা আরো বেশি এনহ্যান্স হয়। মারুফ লিয়াকত ঠিক কত বছর ধরে এই বিজনেসটা করছে, কিংবা এই বিজনেসের আগে অন্য কোনো বিজনেস ছিল কিনা? আমার ক্যারিয়ার শুরু হয়েছে রিয়েল এস্টেট থেকে, ব্যাক ইন 2010। আমি প্রপার্টি বিজনেস থেকে, এক্স্যাক্টলি রিয়েল এস্টেটে আমি জবের মাধ্যমে আমার ক্যারিয়ার শুরু করি। বাংলাদেশের স্বনামধন্য একটা রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়। তারপর 2014 থেকে আমি ইন্টেরিয়র ডিজাইন, মানে আমাদের যে কোম্পানি ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু করি। প্রথম জাস্ট একজন আর্কিটেক্ট নিয়ে শুরু করেছি, এখন আমাদের কোম্পানিতে 22 জন আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার কাজ করছে, এবং শতাধিক মানুষ আমাদের এই কোম্পানিতে আছেন এই মুহূর্তে। চাকরি করতে ইচ্ছা করলো না কেন? আমার শুরু থেকে প্ল্যান ছিল নিজের একটা প্রতিষ্ঠান থাকবে, সো নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে কিছু নলেজ থাকা প্রয়োজন। সো এই জন্য আমি চিন্তা করলাম যে ওকে, কিছুটা আসলে শিখে নিতে হবে, আসলে প্র্যাকটিক্যাল লাইফ, কর্পোরেট ওয়ার্ল্ডটা কিভাবে রান হয়। দেন আমি জবে শুরু করি, এবং জবে আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম আমার পারফরমেন্স খুবই ভালো ছিল, এবং একটা সার্টেন টাইম পর নিজেকে টাইম বেঁধে নেই যে ওকে 2013 ডিসেম্বর হবে আমার লাস্ট জব ক্যারিয়ার। 2014 জানুয়ারির 1 তারিখ থেকে আমি ফুল ফ্লেজে উদ্যোক্তা হিসেবে আমার জার্নি শুরু করব, এবং আলহামদুলিল্লাহ ওই ডেডলাইন মেনটেন করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি, এবং দেখতে দেখতে আল্লাহর রহমতে এখন 11 বছরে আমরা পা দিয়েছি। এখন অনেকেই কিন্তু এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চায়, মানুষ মনেই করে কিন্তু আমার এন্টারপ্রেনার হতে হলে আমার একটা বিগ ক্যাপিটাল লাগবে। দেন হোয়াট ডু ইউ থিংক দ্যাট? উদ্যোক্তা হতে হলে আসলে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না। আমি যেটা বলি, আমার বিজনেস আমি শুরু করেছি জিরো ইনভেস্টমেন্টে, এবং আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা পুরো বাংলাদেশে আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে সক্ষম হয়েছি। একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অলমোস্ট প্রত্যেকটা জেলা শহরে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। 1000 স্কয়ার ফিট থেকে শুরু করে 28000 স্কয়ার ফিটের লাক্সারিয়াস স্পেসও আমরা ইন্টেরিয়র ডিজাইন করতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত। বাট আমরা যদি বলি যাত্রা শুরু জিরো ইনভেস্টমেন্টে, আমি যেটা মনে করি একটা মানুষের যদি
কাজ করার আগ্রহটা থাকে, তাহলে ইনভেস্টমেন্ট কখনোই তাকে আটকে রাখতে পারে না। বিকজ আমরা অনেক এক্সাম্পল দেখেছি, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসা এখন নাই। একজন ইন্টেরিয়র ডিজাইনার না হয়ে আপনি ওনার একটা ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির, যেটার নাম হচ্ছে ইন্টেরিয়র স্টুডিও, সেখানে লিড দিচ্ছেন 22 জনের মতো ইন্টেরিয়র ডিজাইনারকে। সেক্ষেত্রে কখনো সমস্যা হয়েছে কি? আমাদের একটা প্রতিষ্ঠানকে আমরা একটা পার্টিকুলার স্কিলে আবদ্ধ করে রাখতে পছন্দ করি, এবং আমরা মনে করি আমি যখন একটা প্রতিষ্ঠান তৈরি করব, হয়তো ওই পার্টিকুলার পেশাজীবী স্কিলটা আমার জরুরি। ডেফিনেটলি ওটা থাকলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়। পৃথিবীর এক্সাম্পল না দিয়ে বাংলাদেশের এক্সাম্পল যদি দিই, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালের মালিক কিন্তু ডাক্তার না, বাট তারা সবচেয়ে বড় বড় হসপিটাল রান করছে। বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক কিন্তু আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ফ্যাশন ডিজাইনার না। যেটা হয়, আমি আমার ব্যবসাটাকে টেক কেয়ার করতে পারি বা ব্যবসাটাকে ব্যবসা হিসেবে দাঁড় করাতে পছন্দ করি, এবং বিজনেস মেকানিজমটাকে আমি তৈরি করতে পেরেছি। এবং আমি যেটা করেছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টে ইন্ডিভিজুয়াল প্রফেশনাল এক্সপার্টকে হায়ার করতে সক্ষম হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে টেক কেয়ার করার ট্রাই করি, এবং আমি ভিশনটাকে দেখি যে লেটস সে আগামী 10 বছর পরে প্রতিষ্ঠানটা কোথায় যাচ্ছে, এই বছর শেষে আমার কতজন লোকবল থাকবে, এই বছরে আমি কতগুলো প্রজেক্ট ডেলিভার করতে চাই। এই টোটাল ড্রিমটা আমি তৈরি করি, এবং ওইটাকে এক্সিকিউট করার জন্য যা যা অ্যাকশন প্ল্যান ফিক্স করা প্রয়োজন ওই জায়গাগুলোতে কাজ করি, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আমি এক্সপার্ট হায়ার করে নিই, এবং আলহামদুলিল্লাহ দে আর ডুইং এক্সেলেন্ট। এই গত 11 বছরে করা প্রথম কাজ কোথায় ছিল? আমার কোম্পানির প্রথম কাজ শুরু হয় গুলশান থেকে। নর্থ গুলশান একটা প্রজেক্ট দিয়ে আমার কোম্পানি যাত্রা শুরু হয়, এবং এটা 37 লাখ টাকার একটা কাজ ছিল, এবং সেই প্রজেক্ট দিয়ে যাত্রা শুরু হয়। সেটা কি কোনো রেস্টুরেন্ট ছিল? না, এটা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট ছিল। রেসিডেন্সিয়াল 3000 স্কয়ার ফিটের একটা বাসা ছিল। আর এখনো পর্যন্ত সবচেয়ে বড়, সবচেয়ে মেমোরেবল হয়? এখন আমাদের একটা অনগোয়িং প্রজেক্ট চলছে গুলশানে, এটা 28000 স্কয়ার ফিটের একটা ইন্ডিভিজুয়াল হাউস। সো পুরো একটা বিল্ডিং একটা ফ্যামিলির জন্য। সো এই বাসাটা আমরা গত 3 বছর ধরে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। বিল্ডিংটা একদম শুরু থেকে এখন পর্যন্ত বিল্ডিংটা একদম শেষ পর্যায়ে এসেছে। খুবই চমৎকার কাজ। এটা আমাদের অনগোয়িং প্রজেক্ট চলছে। সো এইটা আমাদের করা কাজগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা কাজ। আপনি যখন লিড দিচ্ছেন ওদেরকে, তো ওরা কি সবসময় আপনার সাথে শেয়ার করে নেয়? ওদের সাথে কিভাবে এখন তাদের কমিউনিকেশনটা মেইনটেইন করেন? লাইক আমি বলবো লিডারশিপ। আমি যেটা বিজনেস করার পর থেকে যেটা ট্রাই করেছি, একটা সময় আমি প্রত্যেকটা পার্টে ইনভলভ হতাম, একদম পারচেজ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা পার্টে আমি বোঝার চেষ্টা করতাম, শেখার চেষ্টা করতাম, এবং জিনিসগুলো দেখার চেষ্টা করতাম। বাট এখন এসে আমি যেটা করছি, আমি আমার নিজের উপরে বার্ডেনটা কমিয়ে আনছি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আমি স্কিলড ম্যান পাওয়ার তৈরি করেছি। ইভেন আমাদের এখন যেটা হয়, অনেক প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত আসে, যে প্রজেক্টে ক্লায়েন্টের সাথে আমার কখনো বসাও হয় না, দেখাও হয় না, ইভেন সেই প্রজেক্ট কখনো আমার ভিজিটও যেতে হয় না। বাট আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বাররা খুব সাকসেসফুলি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট শেষ করে থাকে। আমার কোর কিছু পার্ট আছে, একদমই অফিসিয়াল কিছু পার্ট আছে, ওই জিনিসগুলো আমি হয়তো টেক কেয়ার করি। কাতারেও আপনার ইন্টেরিয়র ডিজাইন এক্স্যাক্টলি সেই বিজনেসটা আমাদের করতে এই যাচ্ছেন? সার্ভিসটা কাতারে আমরা স্প্রেড করছি, এবং আল্লাহ যদি চায় এবছর কাতার, সৌদি আরবিয়া এবং দুবাই 3টা দেশে আমাদের অপারেশন এই 2025 আমরা মিডল শুরু ইস্টে করতে পারবো। আপনারা মিডল টার্গেট Exactly. করেছেন এখন পর্যন্ত আচ্ছা। আমাদের মিডল ইস্টে টার্গেট আছে। কত বছর লাগতে পারে? এবছর আমাদের 3টা টার্গেট, কাতার, সৌদি আরবিয়া এবং দুবাইতে অপারেশন শুরু করা। হয়তো নেক্সট ইয়ারে গিয়ে আমরা আরো কিছু দেশ আমাদের অপারেশন শুরু করব ইনশাআল্লাহ। বাহ, আপনার অফিসটা সাজিয়েছেন কিভাবে? এখানে কি কোনো ইন্টেরিয়র ডিজাইনের কোনো কিছু অ্যাপ্লাই করেছেন? আমরা আমাদের অফিসটা খুবই সিম্পল ভাবে সাজিয়েছি। এখানে অ্যাস্থেটিক ভিউ থেকে আমরা বেশি এমফাসাইজ দিয়েছি ফাংশনালিটি, যাতে করে প্রত্যেকে প্রপার কাজগুলো করতে পারে, ওইটাকে মাথায় রেখে করেছি। কোনো রকম জাঁকজমক, কোনো রকম বিলাসিতা নাই আমাদের অফিসে। প্লিজ চলেন আমরা ঘুরে দেখতে পারি। একটু দেখবো। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ। ওরা সবাই তো কাজ করছে। আচ্ছা, জি। আপনাদের এই অফিসে মোট কতজন স্টাফ আছে? আমাদের টোটাল 22 জন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করছে। অ্যাডমিনে? আমাদের অ্যাডমিন, এইচআর এবং অ্যাডমিনে 3 জন কাজ করছে। আচ্ছা আচ্ছা। আর সমগ্র কিছু আপনাদের এখান থেকেই তো? হ্যাঁ, আমাদের পুরো বাংলাদেশে অপারেশনস আমাদের এই অফিস থেকেই মেইনটেইন করা হচ্ছে। ইভেন আপনি যে বলছিলেন যে কাতার, দুবাই, সৌদি আরবের যে প্ল্যানিং গুলো হচ্ছে, সেগুলো সব এখান থেকেই? হ্যাঁ, এখান থেকেই সবকিছু মেইনটেইন হবে, এবং কাতারেও আলাদা অফিস থাকবে, দুবাইতে আলাদা একটা অফিস থাকবে, এবং সৌদি আরবিয়াতে আলাদা অফিস থাকবে। আলাদা সব অফিস থাকবে, বাট মেইনটেইন হবে সেন্ট্রাল বাংলাদেশ থেকে। এটা মেইনটেইন করা হবে। বাহ। আর ওয়ার্কিং ডেজ তো সানডে টু? হ্যাঁ, আমাদের অফিস রাইট, ফ্রাইডেতে আমরা ক্লোজ থাকি, অন্য দিনগুলোতে সবগুলোতেই আপনারা কাজ করছেন। হ্যাঁ,
ইন্টেরিয়র স্টুডিও কি কি সার্ভিস দিচ্ছে এখন ক্লায়েন্টদেরকে? ইন্টেরিয়র স্টুডিও গত 11 বছর ধরে আমরা ইন্টেরিয়র ডিজাইনের A to Z সলিউশন দিচ্ছি। রেসিডেন্সিয়াল স্পেস গুলোকে ইন্টেরিয়র করছি, লাক্সারি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হাউস যেগুলো আছে এগুলোর কমপ্লিট সলিউশন দিচ্ছি। এট দ্য সেম টাইম আমরা কমার্শিয়াল কাজগুলো করে থাকি। এই মুহূর্তে আমাদের সিলেটে একটা 5 স্টার হোটেলের কাজ চলছে, হসপিটাল ডিজাইনের কাজ করে থাকি, আমরা অফিস ডিজাইনের কাজ করে থাকি, রিসর্ট এই টাইপের কাজগুলো আমরা করে থাকি। তার মানে ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড যত ধরনের ফাংশনালিটি আছে প্রত্যেকটা পার্টে আমরা সাপোর্ট দিতে পারি। চাকরিটা যে ছেড়ে দিলেন, তারপর যখন এন্টারপ্রেনার হলেন, সেই সময় তো কিছুটা হলেও তো ক্যাপিটাল লেগেছিল না? না, আসলে ক্যাপিটাল লাগেনি। যেটা হয়েছে, হ্যাঁ অফিস নিতে হয়েছে। যেটা হয়েছিল, আমি যেটা করি, আমার জব ছাড়ার 6 মাস আগে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা গোছানো শুরু করি। ইভেন যেটা হয়েছে, আমি যেখানে জব করতাম ওখান থেকে যে স্যালারি পেতাম ওই স্যালারি দিয়ে অফিস ভাড়া দিতাম এবং আমার আর্কিটেক্টের বেতন দিতাম। মানে একটু একটু করে টাকা জমানো, এমন না যে 5 লাখ 10 লাখ টাকা নিয়ে গুছিয়ে ব্যবসা শুরু করে, ব্যাপারটা এরকম ছিল না। আমি ওখান থেকে বেতন পেতাম, আমার অফিসের ভাড়া দিতাম এবং আমার আর্কিটেক্টের স্যালারি দিতাম। এইভাবে করে যাত্রাটা শুরু এবং আলহামদুলিল্লাহ প্রথম 6 মাসে আমাদের কাজের ফ্লো একটু একটু করে আসতে শুরু করে। ইভেন তখন আমি 3 মাস আগে আমার অফিসে আমি রেজিগনেশন লেটার দেই এবং ফাইনালি 31 ডিসেম্বর ছিল আমার লাস্ট ওয়ার্কিং ডে এবং জানুয়ারি 1 তারিখ থেকে ফুল ফ্লেজে উদ্যোক্তা হিসেবে আমি আমার জার্নি শুরু করি 2014 সালের 1 জানুয়ারি থেকে। আচ্ছা, কখনো কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হননি যখন শুরু করেছেন? চ্যালেঞ্জ তো থাকেই, আমরা যখন প্রচুর ডিমোটিভেট করেছি। ইভেন আমার লাস্ট জব যেখানে ছিল, আমার যে রিপোর্টিং বস ছিল সে আমাকে অনেক ইন্সপায়ার করে ট্রাই করেছে যে তুমি জব ছেড়ো না, মার্কেটের অবস্থা খুব খারাপ, রিয়েল এস্টেটের অবস্থা খুব খারাপ, ব্যবসা করে পারবে না। আমার নিজের বড় ভাই আর্কিটেক্ট, সে ভালো করতে পারছে না, সো তুমি কিভাবে করবা, বেটার তুমি জবের পাশাপাশি যতটুকু পারো কন্টিনিউ করো, জব টপ ছাড়ার দরকার নেই, বিকজ এখানে তুমি ভালো পারফর্ম করছো, সেভ এন্ড সিকিউর লাইফ চলছে। সো তখন আমি নতুন বিয়ে করেছি মাত্র 6 মাস, তো বিয়ের পরপরই জব ছেড়েটা একটা ভালো সিদ্ধান্ত হবে না তোমার জন্য। বাট আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা পার্টি আমি একদম ফিক্স ছিলাম এবং প্রত্যেকটা কাজ আমি ডেডলাইন মেনটেন করে করতাম। ইভেন এখন আমি আমার বিজনেসেরও প্রত্যেকটা পার্টের ডেডলাইন ফিক্স করি। 2014 তে যখন আমি ব্যবসা শুরু করি তখন আমি ফিক্স করেছি 2020 এ আমার কোম্পানিটাকে কোথায় দেখতে চাই, 2020 এ আমি ফিক্স করেছি 2025 এ আমার কোম্পানিটা কোথায় থাকবে। 2020 এ যখন চিন্তা করেছেন 2025 এ আমার কোম্পানি কোথায় থাকবে, এখন কি সেখানে আছে? আলহামদুলিল্লাহ, এখন আমরা সেখানে আছি। আমাদের টার্গেট ছিল 2025 এর মধ্যে আমরা একটা ভালো টিম গোছানো, পুরো বাংলাদেশে যাতে আমরা ওয়ান স্টপ সাপোর্ট সার্ভিস দিতে পারি, এটা প্ল্যান ছিল। এট দ্য সেম টাইম প্ল্যান ছিল 2025 এ আমরা যাতে দেশের বাইরে যাত্রা শুরু করতে পারি। অলরেডি কাতারে আমাদের অফিস ফরমেশনের কাজ অলমোস্ট শেষ পর্যায়ে আছে। সো ওই জায়গা থেকে কনসিডার করলে আমরা অন ট্র্যাকে আছি এখন পর্যন্ত। হ্যাঁ, সেটা আপনার চোখে মুখে সে আনন্দ দেখে কিন্তু বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। যেটা হয়, এখনো আমি 12 থেকে 14 ঘন্টা কাজ করি ডেইলি, 12 থেকে 14 ঘন্টা, বাট আমি কখনো টায়ার্ড ফিল করি না, বিকজ আমার কাজ আমার এন্টারটেইনমেন্ট। অন্য অনেকেই বলে যে ওকে অনেক অফিস করেছি, এখন হয়তো একটু আড্ডা দিতে যাই বা একটু ঘুরে আসি। সো অন্যরা আড্ডা দিয়ে ঘুরে বা মুভি দেখে যে এন্টারটেইনমেন্টটা পাই, যে রিফ্রেশমেন্ট পায়, আমি নতুন কিছু ডিসকভার করে সেই রিফ্রেশমেন্টটা পাই। 2014 তে যখন আমরা ব্যবসা শুরু করি তখন পলিটিক্যাল আনস্টেবিলিটি ছিল, একটানা 3-4 মাস হরতাল অবরোধ এরকম একটা ব্যাপার ছিল। সো ওই টাইম কিন্তু আমাদেরকে পার করতে হয়েছে, একটানা 5 মাস আমাদের কোনো কাজ ছিল না, বাট ওই টাইমটা আমরা ওভারকাম করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ যখন আবার সবকিছু স্বাভাবিক হলো, 1 মাসে আমরা একটানা 5টা প্রজেক্ট আমরা আবার অনবোর্ড করতে পেরেছি। কোভিড এর টাইমে যেটা হয়েছিল, আমার পরিচিত অনেক কলিগরা তাদের অফিস ছেড়ে দিয়েছে, তারা বাসায় বসে কাজ করার কথা প্ল্যান করলো, বিকজ দেশের অবস্থা ভালো না, তখন বেঁচে থাকবো কিনা সেই ভয়টাই সবার মধ্যে কাজ করেছে। সেখানে তো ব্যবসা বাণিজ্য অনেক পরের কথা, ওই সময়টা তো আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ কোভিড আসছে, হয়তো মারা যেতে পারি, হয়তো বেঁচে থাকতে পারি। আমি বারবার চিন্তা করতাম যে বেঁচে থাকলে হোয়াট ইজ নেক্সট, মারা গেলে কি হবে, এটা আসলে চিন্তা করে লাভ নাই, বেঁচে থাকলে হোয়াট ইজ নেক্সট। এবং আমি দেখলাম মার্কেটে আমার পরিচিত অনেক কোম্পানি, অনেক ইন্টেরিয়র ফার্ম তাদের ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে নিয়েছে। ওই জায়গা থেকে আমার মনে হলো না, আমি অফিস ছাড়বো না, যত কষ্টই হোক না কেন, যে কয় টাকা জমানো আছে এটা দিয়ে হলে অফিসটাকে টিকিয়ে রাখবো। এবং আমি আমার কোনো টিম মেম্বারকে চাকরি থেকে ছাঁটাই করিনি, প্রত্যেককে স্যালারি দিয়ে গিয়েছি। এবং যখন আবার ভালো সময় এসছে, মার্কেট যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখন ক্লায়েন্টরা সবাই কাজ নিয়ে রেডি, বাট তখন তাদেরকে সার্ভ করার মতো প্রপার কোম্পানি আবার ছিল না, বিকজ তখন সবাই ওয়েল ইকুইপড ছিল না। ওই জায়গা থেকে আমাদের অফিস কন্টিনিউ ছিল, আমাদের সকল আর্কিটেক্ট ছিল। এন্ড অফ দ্য ডে আমরা যেটা করতে পেরেছি, তখন কিন্তু ভালো একটা ফ্লো এসেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যে ব্যাকলগটা হয়েছিল খুবই অল্প টাইমে, 6 মাসের মধ্যে আমরা আমাদের ব্যাকলগটাকে রিকভার করতে পেরেছি। ইভেন লাস্ট যেটা হলো, আমাদের গত বছর গভর্নমেন্ট যে চেঞ্জ হলো, আনস্টেবিলিটির কারণে সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য একটু ধস নেমেছে, আমাদেরও কিন্তু ধস নামা শুরু হয়েছে। বাট
এট দ্য সেম টাইম আমরা আমাদের স্ট্র্যাটেজিক্যাল কিছু মুভমেন্টের কারণে আমাদের খুব একটা প্রভাব পড়েনি, এবং আলহামদুলিল্লাহ উই আর ডুইং এক্সেলেন্ট। এবং আমরা আমাদের 2025-এ আমাদের যেই টার্গেট আছে, বিজনেসের যে ভিশনটা আছে, 2025-এ আমি কত রেভিনিউ করতে চাই, এবং সেই রেভিনিউতে গত 3 মাসে আমরা কনসিস্টেন্ট আছি। এই যে রেভিনিউটা আপনারা ধরে রেখেছেন, আপনি বলছেন কোভিড এর সময় যে ধস নেমেছে আপনারা সেটা প্রিভেন্ট করতে পেরেছেন, Exactly. রাইট? ইভেন দো গত বছর একটা আনস্টেবল সিচুয়েশন Right. আমাদের দেশে হয়েছে, সেটাকেও আপনারা বলছেন যে ইট ওয়াজ প্রিভেন্টেবল, প্রিভেন্ট করতে পেরেছেন। এক্স্যাক্টলি। সেই স্ট্র্যাটেজিটা কি? আমি যেটা মাথায় রেখেছি যে এই টাইমটাতে যেটা হবে, আমাদের লাক্সারি সেগমেন্টের কাজগুলো কমে যাবে, বাট বেসিক অ্যাপার্টমেন্ট যেগুলো আছে 1000 থেকে 2000 স্কয়ার ফিটের যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, এই কাজগুলো স্বাভাবিক থাকবে। আচ্ছা, আপনারা তখন প্রপার্টির উপর বেশি এক্স্যাক্টলি। কনসেন্ট্রেশন আমি দিচ্ছেন। গত 10 বছর আমরা লাক্সারি সেগমেন্ট নিয়ে খুব বেশি কাজ করেছি এবং অনেক বড় বড় প্রজেক্ট করেছি, বাট আমি প্ল্যান করেছি আগামী 2-3 বছর নতুন গভর্নমেন্ট আসার আগ পর্যন্ত যেই টাইমটা থাকবে, এই টাইমটাতে 1000 থেকে 2000 স্কয়ার ফিটের যে বাসাগুলো আছে, এই বাসাগুলোর কাজ মোটামুটি স্বাভাবিক থাকবে। এবং আমরা এই অনুযায়ী কিছু স্ট্র্যাটেজিক মুভ করলাম, আমরা কিছু কন্টেন্ট তৈরি করলাম, কিছু ইন্টারভিউ করলাম, আমরা কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি করলাম, এবং আলহামদুলিল্লাহ গত 4-5 মাসে আমরা এই সেগমেন্টে প্রচুর কাজ পাচ্ছি, প্রচুর কোয়েরিজ পাচ্ছি, এবং তাদেরকে আমরা এখন ক্যাটার করছি। অনেকক্ষণ কথা হলো, আমরা আপনাকে রিকোয়েস্ট করবো যদি আমাদের বাংলাদেশ টাইমসে আমাদের অফিসে যদি একটু যান, Sure, কারণ it's my pleasure. আমরা আপনার অফিসটা তো দেখলাম, Right. আমাদের অফিসটাও আমরা আপনাকে একটু দেখাতে চাই। ডেফিনেটলি চলেন আমরা বাংলাদেশ Please. টাইমসের অফিসে ভিজিট করি। জীবনে যা হতে চেয়েছেন তাই কি হয়েছেন, নাকি অন্য কিছু হয়ে গিয়েছেন? জীবনে হতে চাওয়ার ব্যাপারটা হয় কি, মানে লাইফের বিভিন্ন স্টেজে এসে আমার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, যখন কিশোর ছিলাম তখন একরকম চিন্তা ভাবনা ছিল, যখন যুবক হলাম তখন আরেক রকম প্ল্যানিং, এবং এই পর্যায়ে এসে মনে হয়েছে আমি পারফেক্ট জায়গাটাতে এসেছি। কারণ আপনি আপনার কাজে স্যাটিসফ্যাকশন। এক্স্যাক্টলি, আমি আমার কাজে পরিপূর্ণভাবে স্যাটিসফাই, এবং আমি যেটা মনে করি আমি কাজটাকে এনজয় করি, এবং মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারার যে শান্তি, এইটা আমার মনে হয় এই কাজের মধ্যে আছে। আমি ফিল করি আমি আমার কাজে সেই তৃপ্তিটা পাই। এক্স্যাক্টলি। ছোটবেলাটা কোথায় কেটেছিল আপনার? ছোটবেলা বেড়ে ওঠা আমার ঢাকাতেই, ছোটবেলা মহাখালীতে, একদম ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আমার স্কুল কলেজ সবকিছুই ঢাকাতে। আমার স্কুল ছিল গভর্নমেন্ট স্কুল, কলেজ ছিল ঢাকা সিটি কলেজ, দেন ইউনিভার্সিটি। তো ছোটবেলা থেকে, হ্যাঁ, ছোটবেলা থেকেই বেড়ে ওঠা ঢাকাতেই, সম্পূর্ণরূপে বেড়ে ওঠা ঢাকাতে। আর পড়াশোনার পাশাপাশি কখনো তো জব করেন নাই? পড়াশোনা শেষেই যে জব করলেন তারপরেই তো? না, আমি কিন্তু যখন 3rd ইয়ারে পড়ি তখন থেকে আমি ফুল টাইম জবে ঢুকেছি। বাহ, বিকজ আমার জব করেছেন? আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে আমার জব শুরু করি। আপনার তো তাহলে শুরুটাই সবসময় ছিল প্রপার্টি বিজনেস, ইন্টেরিয়র ডিজাইন বিজনেস, লাইক ওখান থেকেই মনে হয় আপনার একটা অ্যাম্বিশন হয়ে গিয়েছিল যে নিজের একটা প্রতিষ্ঠান করার? আগে থেকে প্ল্যান ছিল নিজের কিছু করার, সো নিজের কিছু করতে হলে কিছু শিখতে হবে, তাই জব করেছি, এবং জব করে কিছু স্কিল ডেভেলপ হয়েছে, দেন ফাইনালি একদম নিজের বিজনেসে টার্ন নেয়া। এই হলো আমার ক্যারিয়ার। চাকরির ক্ষেত্রে কোন অভিজ্ঞতাটা এখন সবচেয়ে বেশি কাজে লাগে আপনার? সবচেয়ে বড় অভিজ্ঞতাটা হচ্ছে এই প্রফেশনাল লাইফটা কিভাবে রান করে। আমরা যখন স্টুডেন্ট থাকি তখন তো আসলে আমাদের একাডেমিক নলেজটা আমাদের থাকে, সিজিপিএ পেয়ে আসি বুকিশ নলেজ থেকে, ওটার সাথে প্র্যাকটিক্যাল লাইফ তো কমপ্লিটলি ডিফারেন্ট। সো জবে ঢুকে যেটা হয়েছে, প্রফেশনাল ফিল্ডটা কেমন হয়, মানুষের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কর্পোরেট ডিলিং গুলো কেমন হয়, ওই লার্নিং গুলো আমার এই বিজনেসের লাইফে অনেক বেশি কাজে দিয়েছে। জীবনে ভালোবেসেছেন কখনো? হ্যাঁ, প্রতিনিয়ত ভালোবাসার মধ্যেই থাকতে হয়। জীবনে যদি ভালোবাসা না থাকে তাহলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। লাইফের প্রত্যেকটা পার্ট যদি ভালোবাসা নিয়ে আপনি করতে পারেন, সেটা আপনার প্রিয়তম স্ত্রী হতে পারে, সেটা আপনার বেবি হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে, সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ইভেন ভালোবাসার অন্যতম আরেকটা জায়গা হচ্ছে ভাই বোন। সো এই ভালোবাসার বাইরে আমরা কেউ না। কষ্ট পেয়েছেন ভালোবাসা থেকে? হ্যাঁ, প্রতিনিয়ত ভালোবাসা থেকে কষ্ট পেতেই হয়। প্রথম জীবনের ভালোবাসার কষ্ট নাকি মানুষের জীবনে সাহস তৈরি করে, আপনার কি মতামত? এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে ব্যাপারগুলো। ভালোবাসা যেখানে থাকবে সেখানে কষ্ট থাকবে, এবং সেখানে আবার আনন্দও থাকবে। তো ভালোবাসার পরিপূরক বলতে পারি কষ্ট, এবং ভালোবাসার পরিপূরক লার্নিং। সো সবকিছুর কম্বিনেশনই আমাদের লাইফ। যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই অনুশোচনাটাতে কি থাকে আপনার মধ্যে, ঠিক কতদিন থাকে? কিংবা কখনো সেটা মনে হয় যে আমি তাকে একটা সরি বলে দিলাম, কিংবা যেটা আপনি ক্লায়েন্টও, আমি সবকিছু মিলিয়ে বলছি, এই জিনিসগুলো আপনার কাছে কেমন মনে হয় যে একটা সলিউশন আমি চলে যাব? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সরি বলতে পারা। বিকজ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। চলতি পথে, জীবনের পথে, সেটা ফ্যামিলি লাইফ হোক, বিজনেস হোক, কর্পোরেট লাইফ হোক, প্রত্যেকটা জায়গায় আমরা ভুল করে থাকি। ভুল হয়, ভুলের বাইরে না।
তো ভুল যখন আমি বুঝতে পারি, আমি একদম নিঃসংকোচে তাকে সরি বলি, এবং সরি বলতে পারার মধ্যে আমার কোনো রিগ্রেট ফিল নেই, বরং যতক্ষণ পর্যন্ত সরি না বলতে পারি আমার নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করে, ফ্রি ফিল করতে পারি না আমি। সো সরি বলতে আমার কখনোই কোনো অনুশোচনা হয় না, বরং সরি বলার পরে আই ফিল ফ্রি, আবার নতুন উদ্যমে কাজ করতে পারি। পড়াশোনা যখন শেষ করেছেন সেই সময়টার পর থেকে এখনো পর্যন্ত কাজের স্বীকৃতি হিসেবে অনেক সম্মাননা স্মারক পেয়েছেন, সবচেয়ে স্বস্তি দেয় আপনাকে কি? এন্টারপ্রেনারশিপ জার্নিটা আমার একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ। আমি আসলে কাজ করতে 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 একদম ছোট থেকে এখনকার এই পজিশনে এসেছি। জি। তো অনেক কিছু শিখেছি, ভুল করেছি, শিখেছি, ভুল করেছি, এবং যখন এন্টারপ্রেনার ক্লাব বা বাংলাদেশের জার্নিটা শুরু করি আমি এবং শাহরিয়ার ভাই একসাথে, তারপরে অনেক মানুষকে সুযোগ হয়েছে এই আমাদের ভুল করার লার্নিং গুলো তাদেরকে শেয়ার করা, এবং এই শেয়ারিং এর মাধ্যমে যখন একটা ক্ষুদ্র উদ্যোক্তা যখন নতুন করে শুরু করে, একটা একটা তরুণ বা তরুণী, এবং তারা যখন আমাদের এক্সপেরিয়েন্সটা তাদের লাইফে অ্যাপ্লাই করে যখন একটা বেনিফিট গেইন করে এবং যখন আমাদের কাছে এসে শেয়ার করে, ওই ভালো লাগাটা আসলে অন্য কোনো কিছুর বিনিময়ে সম্ভব না। সো এই অনুভূতিটা আসলেই মানে অসাধারণ অনুভূতি কাজ করে। আপনি অনেক সমাজসেবামূলক কাজ করেন যেটা আমি জেনেছি, তারপর উদ্যোক্তা তৈরি কারিগরও একজন আপনি। আরো কথা বলবো, আমরা আমাদের স্টুডিওতে গিয়ে গ্রোথ করে যাচ্ছে, আমরা স্টুডিওতে চলে যাই। শিওর, প্লিজ চলেন আমরা স্টুডিওতে যাই। সুপ্রিয় দর্শক, আমরা আজ সারাদিন কর্পোরেট টাইমসে যে অতিথিকে পেয়েছি, একজন বিজনেস আইকন মারুফ লিয়াকত। আমরা কথা বলছিলাম তার যে বিজনেস ইন্টেরিয়র স্টুডিও নিয়ে, তার ছোটবেলার গল্প শুনেছি আমরা এখন চলে এসেছি আমাদের বাংলাদেশ টাইমসের স্টুডিওতে। মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে অনেক সময় আজকে আপনি দিয়েছেন। সত্য কথা বলতে গেলে যে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে বিজনেস করছেন এরকম কিন্তু এখন হাতে গোনা কয়েকজনই আছেন, তার মধ্যে আপনি একজন। আমি একটু জানতে চাই, হোয়াই ইন্টেরিয়র ডিজাইন আপনি বিজনেসের জন্য বেছে নিয়েছেন? বিকজ দেয়ার আর লটস অফ অপশনস। আপনি জানেন আমার ক্যারিয়ার শুরু হয়েছিল রিয়েল এস্টেট থেকে। তো তখন রিয়েল এস্টেট নিয়ে কাজ করতাম, স্পেশালি গুলশান বনানী বাড়িধারার মতো জায়গায় লাক্সারি অ্যাপার্টমেন্ট গুলো নিয়ে কাজ করতে হতো। তো যখন ক্লায়েন্টকে আমরা অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দিতাম, পরবর্তী এন্ডেই তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট আসলো, মারুফ ভাই ইন্টেরিয়র করবো, সো ভালো কাউকে একটু খুঁজে দেন। তো যেটা হয়েছে, যখন রিয়েল এস্টেটে ছিলাম তখন পরিচিত সিনিয়র জুনিয়র অনেককে রেফার করেছি, বাট এক্সপেরিয়েন্স ছিল হরিবল। এমনও হয়েছে আমি আমার পরিচিত একজনকে রেফার করেছি, পরবর্তীতে মামলা পর্যন্ত হয়েছে। সো রিজন হচ্ছে ওই সময়টাতে, আরো এখন থেকে 10-11 বছর আগে, তখন খুব একটা প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ছিল না। যেটা হতো, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো বোঝার মতো কোয়ালিফাইড কোম্পানি হাতে গোনা অল্প কয়েকটা ছিল। ম্যাক্সিমাম কোম্পানি খুব আনাড়ি ভাবে কাজ করতো। সো হয়তো মিস্ত্রিরা কাজ করতো, অথবা কোন একটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে বেরিয়ে কাজ শুরু করেছে। একটা প্রফেশনাল ফার্মকে যে একটা প্রপার স্ট্রাকচারের মধ্যে যে কোম্পানিগুলো তৈরি করতে হয়, তেমন কোম্পানি খুবই কম ছিল। তখন যেটা হতো, ক্লায়েন্টরা তো দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ দেখতো। সো তারা চাইতো তার ঘরটা ওইভাবে করে সাজাতে। বাট বাংলাদেশের রিয়ালিটি 2010, 12, 14 ওই সময়টাতে এইরকম কোয়ালিফাইড কাজ করার মতো সার্ভিস প্রোভাইডার খুবই কম ছিল। যারা সিনিয়র আর্কিটেক্ট ছিলেন তারা আসলে হাতে গোনা খুব অল্প কাজ করতেন। সো এই জন্য যেটা হতো, মার্কেটে ডিমান্ড ছিল, বাট ওই ডিমান্ডটা ফুলফিল করার মতো কোয়ালিফাইড কোম্পানি তখন ছিল না। দেন এইরকম কয়েকটা ঘটনার পরে আমার মনে হলো, আমি যদি প্রফেশনালি শুরু করতে পারি, একটা ভালো সেটআপ নিয়ে শুরু করতে পারি, ডেফিনেটলি আমার মনে হয়েছে বেটার কিছু করা যাবে। আমরা যদি কেউ উদ্যোক্তা হতে চাই, লুপ হোল খুঁজে বের করতে হবে আমাদের সমাজের, এবং সেই অনুযায়ী যদি আমরা একটা ক্লিক করতে পারি, তাহলেই কিন্তু আমরা একজন সফল উদ্যোক্তা হতে পারবো। ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে আমাদের সোসাইটিতে যে প্রবলেম গুলো আছে, সার্ভিস অথবা প্রোডাক্টের যে ল্যাকিং গুলো আছে, ওটা খুঁজে বের করে ওই পার্টিকুলার সার্ভিসটা নিয়ে যদি কাজ করা যায়, খুব সহজেই ভালো কিছু করা যাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আমি চিন্তা করছি, এটার ফিউচার প্রেডিকশন কি, দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে আগামী 10 বছর পর এই প্রোডাক্ট বা সার্ভিস কত দূর যেতে পারে, এই প্রেডিকশনটা একটু করে নিলে আমার মনে হয় সহজ হয় যে কোনো যাত্রাকে শুভ যাত্রা হিসেবে রূপান্তর করতে। কাস্টমার ম্যানেজ ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট পার্ট অফ দ্য বিজনেস, রাইট? কখনো কি এরকম হয়েছে যে এত সম্মান অর্জন করেছেন, খুব ছোট্ট একটা কাজের কারণে হয়তো খুব অসম্মানের মুখোমুখি হতে গিয়েও হননি কোন একটা স্ট্র্যাটেজির অ্যাপ্লাইয়ের জন্য? সেরকম কোন এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন? আমাদের তো প্রতিনিয়ত এই ধরনের জিনিসগুলোকে ওভারকাম করতে হয়। আমি অলওয়েজ যেটা ট্রাই করি, সোসাইটিতে একটা পার্ট আছে যে ক্লায়েন্ট এবং যারা সার্ভিস প্রোভাইডার, এটা দুটো পার্ট হয়ে কাজ করে ইন জেনারেলি। লেটস সে আপনি ক্লায়েন্ট, আমি সার্ভিস প্রোভাইডার।
সো মানে একটা ডিস্টেন্স রেখে কাজ করার যে ব্যাপারটা, এটা ম্যাক্সিমাম কেসেস থাকে। এই জন্য আপনি দেখবেন জি এখানে যারা সার্ভিস গুলো দিচ্ছে এবং যারা সার্ভিস গ্রহণ করছে, এদের মধ্যে একটা লম্বা ফারাক থাকছে। ফারাক থাকার রিজন একটা, আমরা ওপেনলি কথা বলি না, আমরা ডিস্টেন্স রেখে চলি। জি। আমি বোঝার চেষ্টা করি না আমার যে ক্লায়েন্ট আছে তার প্রবলেমটা কোথায়, তার নিডটা কোথায়। যত বেশি আমরা ওপেন হতে পারবো, যত বেশি তাকে নিয়ে স্টাডি করতে পারবো, তখন তার প্রবলেম গুলো আইডেন্টিফাই করা সহজ হয় এবং সেই প্রবলেমের সলিউশন মেক করা সহজ হয়। এবং আপনি যেটা বলেন, আমরা যে বাসাগুলো করি, একদম স্ক্র্যাচ থেকে একটা বাসার ডিজাইন তৈরি করি এবং ডিজাইনটা তৈরি করি ক্লায়েন্টের যে ড্রিমটা আছে, ওই ড্রিমটাকে ডিজাইনে নিয়ে আসি এবং ডিজাইনটাকে আবার রিয়েলিটিতে রূপ দেই। তিনটা পার্টে আমাদের কাজ করতে হয় এবং রিয়েলিটির রূপ দিতে গিয়ে আসলে কাজগুলো তো করে হয়তো কার্পেন্টাররা, আমি হয়তো যে কমিটমেন্ট নিয়ে ক্লায়েন্টের সাপোর্টটা দিতে চাচ্ছি, হয়তো আমার কার্পেন্টার, আমার ইলেকট্রিশিয়ান হয়তো কিছু কিছু ক্ষেত্রে সে ভুল করে ফেলে। প্রবলেমটা কোথায় হয়, অনেক ক্ষেত্রে আমাদের এই পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান তারা হয়তো যে কাজটা করে ফেলে, এটা হয়তো নিজের অজান্তেই বুঝিয়ে দিয়ে আসতে চেষ্টা করে এটাই ঠিক। আমার কোম্পানির এন্ড থেকে আমি কখনো এটা করি না। আমি যেটা করি, একটা কাজ যদি ভুল হয়ে যায়, সেটাকে আমার যত লস হোক বা যাই হোক না কেন, ওটাকে আবার নতুন করে দিই, রিপিট করে দেই। তো তখন যেটা হয়, ক্লায়েন্ট অনেক সময় খুব রেগে যায়, হয়তো আমার প্রজেক্ট সুপারভাইজারকে ফোন দেয়, আমার সিনিয়র আর্কিটেক্টকে ফোন দেয়। পরবর্তীতে আমার টিম থেকে যখন আমার কাছে আসে, আমি ডিরেক্ট ক্লায়েন্টকে ফোন দেই, প্রয়োজন আমি স্পেসে চলে যাই, আসলে প্রবলেমটা কোথায় হলো, এবং ওইখানে আমাদের এন্ড থেকে যদি কোনো ভুল থাকে, সেটা যত টাকা লস হোক না কেন, যত লাখ টাকা লস হোক না কেন, ওটাকে আমি নতুন করে আবার সাজিয়ে দিই। সো ইনিশিয়ালি ক্লায়েন্টের কাছ থেকে কিছু ডিসস্যাটিসফ্যাকশন আসলেও পরবর্তীতে ফাস্ট মুভ করে এটাকে রিপেয়ার করে দেয়া, এই কারণে আবার ক্লায়েন্টের সাথে ওই আন্তরিকতার জায়গাটা ততটাই মজবুত হয়ে যায়। সো অলওয়েজ আমি এই জিনিসটা বিলিভ করি, কখনো কোনো ক্লায়েন্টকে আমি ওয়ান টাইম চিন্তা করি না। এরকম কখনো হয়েছে যে ক্লায়েন্টের দেওয়া কোনো একটা আইডিয়া আপনার কাছে খুব ইউনিক মনে হয়েছে এবং সেটা আপনি ইউজও করেছেন? আমাদের করা একটা ইউনিক প্রজেক্ট হচ্ছে বে-1 ক্রুজ শিপ, বাংলাদেশের একমাত্র সি ক্রুজ শিপ যেটা চিটাগং থেকে সেন্ট মার্টিনে যায়। রাইট, বাংলাদেশের একমাত্র সি ক্রুজ শিপ ওটাই। তো ওটা যখন বাংলাদেশে 2021 সালে আনা হলো, তখন ওটার কাজের দায়িত্ব আমরা পেলাম। ওই টাইমটাতে আমাদের ক্লায়েন্ট, উনি একটা আইডিয়া দিয়ে অপটিক্যাল ফাইবার লাইট যদি আমরা সিলিং এ ইউজ করি, তাহলে যেহেতু রাতে যায়, ওই শিপটা রাতে যায়, আসলে রাতের বেলা তো সমুদ্রের সৌন্দর্য দেখার খুব একটা স্কোপ থাকে না, অন্ধকার যেহেতু থাকে, তখন আমাদের ক্লায়েন্ট গাইড করলো যে মারুফ এটা করা যায় কিনা, আমরা সিলিং এ অপটিক্যাল ফাইবার লাইট যদি ইউজ করি, তাহলে সিলিং এ স্টারের মতো ফিলটা পাবো, বিকজ সবসময় তো আকাশে চাঁদ ওভাবে থাকে না। সো ওই টাইমটা যদি সিলিং এ আমি অপটিক্যাল ফাইবার লাইট ইউজ করতে পারি, তাহলে এটা বেটার মানে ফ্লেভার আসে কিনা। তখন আবার আইডিয়াটা ভালো মনে হলো, অপটিক্যাল ফাইবার লাইট নিয়ে আমি এবং আমার পুরো আর্কিটেকচার টিম স্টাডি করি এবং মনে হলো না এটা ওয়ার্ক করবে, এবং আমরা ক্লায়েন্টকে বললাম ইট ক্যান বি আ ভেরি গুড আইডিয়া, সো আমরা এটা করতে পারি। তারপর ওটা আমরা অ্যাপ্লাই করলাম এবং এন্ড অফ দ্য ডে খুব চমৎকার আউটপুট এসেছে। সো যদি কোনো লজিক্যাল কোয়েরিজ আসে আমাদের কাছে, ওটা নিয়ে আমরা স্টাডি করি, টেকনিক্যাল পার্ট গুলো আমরা অ্যানালাইসিস করি এবং ডেফিনেটলি ভালো হলে এটা আমরা অ্যাকসেপ্ট করি এবং অবশ্যই ক্লায়েন্টকে আমরা অ্যাপ্রিশিয়েট করি ওই আইডিয়াটার জন্য। কাস্টমার একটা জিনিস চাচ্ছে, বাট জিনিসটা ইট উইল নট গোনা ওয়ার্ক, দেন হাউ ডু ইউ ব্যালেন্স অ্যাস্থেটিক্স এন্ড ফাংশনালিটি ইন আ ওয়ান স্পেস? এইটা আমরা সবচেয়ে বেশি ফেস করি। আমরা যখন একটা স্পেস ডিজাইন করি, তখন কাস্টমার অনেক রকম ভাবে অনেক কিছু বলে এবং ম্যানিপুলেট করার ট্রাই করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট যেটা চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সে ওটা প্রকাশও করতে পারে না। সে হয়তো মনে ফিল করছে একটা, বলছে আরেকটা। তখন ওই জিনিসটা আমাদেরকে একটু আইডেন্টিফাই করতে হয়, চিন্তা করতে হয় আসলেই সে কি চাচ্ছে, সে যেটা বলছে আদৌ সেটা সে চাচ্ছে কিনা, আদৌ সেটা সে মিন করছে কিনা। তখন ওটা নিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হয় এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি, ক্লায়েন্টকে ডিরেক্ট যদি আমি না করে দিই যে না এটা হবে না, তাহলে যেটা হয় মন খারাপ করে, মন খারাপ করাটাই স্বাভাবিক। আমরা যেটা করি, ওটা নিয়ে একটু সময় নেই, একটু স্টাডি করি, দেন ওটা করলে কি হবে, ওটা না করলে কি হবে, টেকনিক্যালি কি কি চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করলে ক্লায়েন্টের জন্য লং রানে বেনিফিট হয় কিনা, এইরকম 3-4টা অ্যানালাইসিস রেডি করি। দেন নেক্সট মিটিং এটা নিয়ে কথা বলি, তখন ক্লায়েন্টের জন্য বুঝতে সহজ হয়। তখন ক্লায়েন্টরা বলে যে ওকে মারুফ ভাই আপনাদের ওপিনিয়ন কি, তখন আমাদের প্র্যাকটিক্যাল ওপিনিয়নটা আমরা বলি এবং ওই অনুযায়ী নেক্সট স্টেপে আমরা সবাইকে সেটা মেনে নেয়। ক্যান ইউ কনভিন্স এভরিওয়ান? আমাদের ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্টরা আমাদের উপর ট্রাস্ট করে। আচ্ছা, ক্লায়েন্টরা আমাদের উপরে ট্রাস্ট করে এবং লজিক্যাল এক্সপ্লেনেশন মানুষ বুঝতে পছন্দ করে।
আমরা অনেক সময় মনে করি যে ক্লায়েন্টরা শুধু অযথাই কথা বলে বোঝে না, জানে না কিছু। আসলে বিষয়টা তা না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম কোম্পানিগুলোর আর্কিটেক্টরা তো একটু ইন্ট্রোভার্ট থাকে, সিভিল ইঞ্জিনিয়ার ইন্ট্রোভার্ট থাকে, তারা হয়তো এক্সপ্লেইন করতে পারে না, হয়তো সে রাইট, বাট তার রাইট জিনিসটা যদি প্রপার ওয়েতে সুন্দর সহজ বাংলা ভাষায় এক্সপ্লেইন না করতে পারে, তাহলে তো ক্লায়েন্ট বুঝবে না, তাই না? বিকজ ক্লায়েন্ট তো এই পার্টিকুলার পার্টে এডুকেটেড না, তাকে সহজ বাংলায় বলতে হবে, বুঝাতে হবে, এবং এইটা যে বা যারা বোঝাতে পারে ক্লায়েন্ট তাদের কথা অ্যাকসেপ্ট করে। ডেফিনেটলি আমার এক্সপেরিয়েন্স তাই। আচ্ছা, অনেকদিন ধরে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছেন, এখন আপনার অনেক এক্সপেরিয়েন্স বলা যায়, সো কি টাইপের ডিজাইন পছন্দ করেন, মডার্ন অর ক্লাসিক? আমার ফিউশনটা ভালো লাগে, মডার্ন এবং ক্লাসিক্যাল ব্লেন্ড করে একটা ফিউশন যেটা আছে, এইটা আমার পার্সোনালি আমার খুব পছন্দ। আমার নিজের বাসায় আমি মডার্ন এবং ক্লাসিক্যালের ফিউশন নিয়ে কাজ করতে চাই। ধরে নিলেন একটা জায়গা আপনি, ডেফিনেটলি ইটস ডিপেন্ডস, একটা বেডরুম যখন আপনি ডিজাইন করবেন ডেফিনেটলি আপনার কালার ডিফারেন্ট ভাবে আপনি চয়েস করবেন, কিংবা অফিস, সবসময় আপনার কি মনে হয়েছে যে আপনি কোন একটা রং ঘেঁষা, মানে কোন রংটাকে আপনি একটু বেশি প্রাধান্য দিচ্ছেন? আমি অলওয়েজ নুড টাইপের কালারকে আমি পছন্দ করি, হোয়াইট নুড এর ব্লেন্ডিং এর কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। রাইট, কেন? দুটো ব্যাপার, এতে করে যেটা হয় এই কালারের মধ্যে আপনি লাইট চেঞ্জ করে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারেন, কিন্তু লাইটের অনেক রকম শেড আছে। লাইটের শেড দিয়ে আপনি সেম নুড কালারে থেকে আপনি এটাকে পার্টি সেন্টার করে ফেলতে পারেন, এটা একদম সাদা শুভ্র একটা ঘর করে ফেলতে পারেন, ঠিক একইভাবে খুব ডিম ডার্ক কালারেও নিয়ে আসতে পারেন। আচ্ছা, এই জন্যই মানে একটু নুড কালার, একটু লাইট কালার, অফ হোয়াইট কালার এর মধ্যে থাকলে আপনি চাইলে আপনার মুড অনুযায়ী সবকিছু চেঞ্জ করে ফেলতে পারেন, শুধুমাত্র লাইটের চেঞ্জ করে। সো এই জন্য বেস কালার গুলো আমার ভালো লাগে এবং বেস কালার নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। দেশে বাড়িতে অনেক জায়গায় যাওয়া হয়েছে, প্যারিসে যদি যেয়ে থাকেন আইফেল টাওয়ার দেখেছেন, ইংল্যান্ডে গেলেন বাকিংহাম প্যালেসটা দেখলেন, কোথায় গিয়ে মনে হয়েছে যে এই জিনিসটা যদি আমি বাংলাদেশে বানাতে পারতাম? কখন এরকম হয়েছে? আমার খুব বড় একটা ড্রিম আছে, আমি এমন একটা স্থাপনা তৈরি করতে চাই যে স্থাপনা দিয়ে বাংলাদেশকে মানুষ চিনবে। কিরকম স্থাপনা আমাদের সাথে শেয়ার করা যায়? আমি একটা আইকনিক টাওয়ার বানাতে চাই বাংলাদেশে, মানুষ যাতে বাংলাদেশে আসলে ওই টাওয়ারটা ভিজিট করে, সারা পৃথিবীর মানুষ এই টাওয়ার দিয়ে বাংলাদেশকে চিনবে এবং এই টাওয়ারটা আমাদের গর্বের প্রতীক হবে। বাহ, আর কি টাইপের স্থাপনা করতে আপনার ভালো লাগে, লাইক রেসিডেন্সিয়াল অর অফিসিয়াল, কি ধরনের? আমাদের 80% কাজ হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং 20% আমাদের কমার্শিয়াল প্রজেক্ট হয়, বাট আমার সবচেয়ে ভালো লাগে রেসিডেন্সিয়াল প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতে, বিকজ রেসিডেন্সিয়াল প্রজেক্ট গুলোতে আসলে ক্লায়েন্টের ইমোশন, তার ভালো লাগা, তার ড্রিম, এইটাকে খুব কাছ থেকে আমরা কাজ করতে পারি, আমরা বুঝতে পারি, ফিল করতে পারি। এটা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। আমি একটা জিনিস যেটা বিশ্বাস করি, যেমন আমার যে স্বপ্ন, আমার যে বিমূর্ত ভাবনা, অবশ্যই আপনি দায়িত্ববান দেখে যদি আপনার উপর আমি সেই দায়িত্বটা দিয়ে থাকি, আমার নিজের ব্যক্তিত্বেরও কিন্তু একটা প্রতিফলন ঘটে। আপনি কিন্তু বুঝবেন যে আমার ব্যক্তিত্বটা কেমন। এক্স্যাক্টলি, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন একটা বাসাকে ডিজাইন করি, প্রত্যেকটা ফ্যামিলির লাইফস্টাইলকে মাথায় রেখে ডিজাইনটা তৈরি করি। হ্যাঁ, আপনি বলছিলেন। সো দ্যাট তাদের লাইফস্টাইল যাতে সহজ হয়, তাদের লাইফস্টাইল যাতে ক্লামজি না হয়, সো ওই জিনিসগুলোকে মাথায় রেখে ডিজাইন করি। এবং এন্ড অফ দ্য ডে যে পরিতৃপ্ত তাদের স্মাইল, হাসি মাখা যে ফেস প্রত্যেকটা ফ্যামিলির, ওইটা আসলে আমাকে অনেক বেশি টানে এবং আমি ওটা অনেক বেশি ফিল করি। বাহ, হোয়াট ডু ইউ থিংক, আর ইউ সাকসেসফুল? সাকসেস মানে এটা আসলে মেজার করা আসলে অনেক ডিফিকাল্ট একটা টাস্ক। আমি মনে করি ইটস আ জার্নি, ইটস আ ম্যারাথন জার্নি। সো এটা আজ পর্যন্ত নিজেকে কি মনে হচ্ছে? আজ পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে, আমি আমার কাজের প্রতি আমি কমিটেড। তো আমি কমিটেড থাকতে পছন্দ করি, আমি কাজ করতে পছন্দ করি এবং আমি কাজের সাফল্য কি নিজের সাফল্য বলে মনে করেন আপনি? আমি আসলে সাফল্য ব্যর্থতা এটাকে কখনো চিন্তা করি না, বিকজ কাজ করতে গেলে ব্যর্থতা থাকবে, ভুল থাকবে, একইভাবে পারফেকশনও থাকবে। তো এই ভুলগুলো হচ্ছে কাজের পার্ট, এটা কখনো ব্যর্থতা না, ইটস আ পার্ট অফ ওয়ার্ক। ভুল যত কমিয়ে নিয়ে আসতে পারবো আমরা, তা আমাদের লাইফটা তত স্মুথ হবে। ভুল বেড়ে গেলে তখন লাইফটা একটু স্থবিরতার পথে চলে যাবে। সো এই জন্য আমি অলওয়েজ লার্নিং এর উপরে থাকতে পছন্দ করি, আমার টিমকে আমি লার্নিং এর উপরে রাখতে পছন্দ করি। লার্নিং নেওয়া যায় এক্স্যাক্টলি, এবং ভুলগুলো হচ্ছে সামনের দিনের পথ চলাকে আরো স্মুথ করে যেতে চাই। কিছুটা ওয়ার্কহলিক। এক্স্যাক্টলি, আমি কাজ করতে পছন্দ করি, কাজই আমার এন্টারটেইনমেন্ট, কাজই আমার ভালো লাগা এবং কাজের জন্যই আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পছন্দ করি। বাহ, নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য যদি কিছু বলেন? একটা কথাই বলবো, অনেকেই মনে করে যে আমি আসলে 9টা 5টা ডিউটি করতে চাই না, জব করব না, আমি অনেক স্বাধীন লাইফ চাই, এই জন্য আমি ব্যবসা করতে চাই। আমি বলবো তাদেরকে ব্যবসায় আসার দরকার নাই, বিকজ আপনি যদি 9টা 5টা জবটাই প্রপারলি করতে না পারেন, তাহলে বিজনেস এসেও ভালো করবেন না।
বিজনেস হচ্ছে জবের থেকে অনেক বেশি কঠিন, অনেক বেশি কষ্টকর একটা কাজ এবং অনেক বেশি প্রমিজিং একটা কাজ। সো আপনি যদি আপনার পার্টিকুলার জবে ভালো করেন তাহলে ধরে নেওয়া যায় বিজনেসে ভালো করার পসিবিলিটি আছে। বাট আপনি আপনার রেগুলার জবই ভালো করছেন না, বাট আপনি আশা করছেন বিজনেসে এসে ভালো করবেন, এইটা অনেক টাফ। সো যারা বিজনেসে আসবেন ধরে নেবেন 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হবে এবং দিস ইজ থ্যাঙ্কস লেস জব। একটা গুড নিউজ দেই, সৃষ্টিকর্তার অনেক ব্লেসিং আসে ব্যবসায়ীদের উপরে। কারণ আছে তো, কারণ আছে। ইভেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বলেছেন, বলা হয়েছে যে তোমাদের রিজিকের 10 ভাগের 9 ভাগে আসবে ব্যবসা থেকে। তো বলা হয়েছে ব্যবসাকে হালাল করা হলো আর সুদকে হারাম করা হলো। জি জি। তো এই জন্য যারা বিজনেস করে এদের সৃষ্টিকর্তার ব্লেসিংসও থাকে। তো ওই জায়গাটা যদি উপলব্ধি করা যায়, বোঝা যায়, তাহলে আমি বলবো ব্যবসায় আসেন, এই বিজনেস এন্টারপ্রেনারশিপের এই রুক্ষ পথটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। বাহ, খুব সুন্দর ছিল আপনার কথাগুলো। আপনারা আছেন দেখেই কিন্তু আমরা অনুপ্রাণিত হই, আপনাদেরকে দেখি, আপনাদের থেকে শিখি এবং আপনাদের পথ, যে পথ আপনারা দেখিয়ে যে যাচ্ছেন তা আমরা ফলো করার ট্রাই করি। আর আপনি সারাটা দিন আজকে আমাদেরকে দিয়েছেন, একটা ধন্যবাদ তো অবশ্যই আপনি প্রাপ্য। আপনি অনেক বিজি একজন বিজনেসম্যান, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশ টাইমসকে অসংখ্য ধন্যবাদ, পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। সো আমার খুব ভালো লেগেছে সবকিছু মিলিয়ে, ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট টাইমস আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো কর্পোরেট আইকন কিংবা অন্য কোনো সাকসেসফুল বিজনেসম্যান কিংবা অন্য কোনো এন্টারপ্রেনারকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।